সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আমরা প্রতিদিন এর যে আলোচিত ঘটনাগুলো নিয়ে আমরা কথা বলি। দিনের যে বিষয়টি সবচেয়ে আলোচনায় আসে বা যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জনগণের আগ্রহ থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা যে প্রতিবেদন তৈরি করি সেটির বাইরেও বেশ কিছু তথ্য থাকে যেগুলো আমরা প্রতিবেদনের মাধ্যমে তুলে আনতে পারি না, কিন্তু যেগুলো জনগণকে জানানোর বা জনগণের আগ্রহ তৈরি করে সেই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করি। প্রতিবেদনের বাইরেও পেছনের অনেক গল্প থাকে, সেগুলো আমরা ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আজকের আমাদের যে বিষয় সেটি হচ্ছে চীনে অভিনব কায়দায় তরুণীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচার করা। দীর্ঘদিন ধরে প্রায় 7 থেকে 8 বছর ধরে একটি চক্র, দেশি আন্তর্জাতিক চক্র, তারা বিভিন্নভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণীদের টার্গেট করে এই চক্রটি বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনেক অর্থের জীবন পরিবর্তন করার বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের চীনে পাচার করে। সেই অভিনব পন্থা নিয়ে আজকে র্যাবের একটি সংবাদ সম্মেলন ছিল, সেটি নিয়ে আমরা একটা প্রতিবেদন তৈরি করেছি। আলোচনার আগে আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে আসতে চাই। কাজী বিয়ে পড়াচ্ছেন, দুপাশে বসে আছে বর কনে, তবে পুরোটাই নাটক। চীনা নাগরিকদের সঙ্গে বাংলাদেশি তরুণীদের এই বিয়ের নাটক সাজানো হয় রাজধানীর উত্তরার বিভিন্ন রেস্টুরেন্টে। হুবহু আসল কাগজপত্রের মতো করে বানানো হতো কাবিননামা, এরপর রাতারাতি হয়ে যেত স্পাউস ভিসা। ইমিগ্রেশনের কোনো ঝামেলা ছাড়াই তরুণীদের পাঠিয়ে দেওয়া হতো চীনে। এক আন্তর্জাতিক সিন্ডিকেটের মাধ্যমে হতো এসব কাজ। ভুক্তভোগী তরুণী বলছেন, এসব আনুষ্ঠানিকতার আগে চক্রের সদস্যরা তাকে টিকটকে পরিচয়ের পর চাকরির প্রলোভন দেন, পরে আনেন ঢাকায়। ওরা তো আসলে কাজের কথা বলছে, যেমন আমি তো বিউটি পার্লারে কাজ করতাম, তো ওরা সেটাই বলছে, কিন্তু ওরা আসলে ওইখানে যাওয়ার পর এই কাজটা দেয় না। শুধু নিজেই নন, প্রলোভনে পড়ে এ রাস্তায় নামিয়েছিলেন খালাতো বোনকেও। চীনে পৌঁছা মাত্রই বুঝতে পারেন চক্রের খপ্পরে পড়েছেন তারা। তাদের দিয়ে জোর করে করানো হয় অসামাজিক কাজ। রাজি না হলে চলে অমানসিক নির্যাতন। নিজে দেশে ফিরতে পারলেও এখনো চীনে আটকা সেই বোন। আমি আসার পরে যখন মামলাটা করছে, ওরা যখন জানতে পারছে, আমার কাজিনের থেকে ফোনটা নিয়ে নিছে, ওকে অনেক মারধর করছে। আমি তখন লাইনে ছিলাম ফোনে, এবং আমার কাজিন গতকালকে আমাকে ফোন দিছে অন্য একটা নাম্বার থেকে। ওর রুমের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছিল, পরে ও দোতলা থেকে জানলা থেকে লাফ দিছে, এবং ওর কাছে এখন বর্তমানে 8 লাখ টাকা দাবি করছে যে 8 লাখ টাকা দিলে পরে ওকে বাংলাদেশ আনবে। ভুক্তভোগী দেশে ফিরে মামলা করলে তদন্তে নামে র্যাব। মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের 4 সদস্যকে। উদ্ধার করা হয় পাচারের বিভিন্ন কাগজপত্র। র্যাব বলছে, দেশের তৈরি পোশাক খাতে ও মেট্রো রেলের প্রজেক্টে চীনের বিভিন্ন নাগরিক কাজ করেন। 7 থেকে 8 বছর আগে চীনা নাগরিকদের চালক হিসেবে দায়িত্ব পালন করতেন গ্রেফতার আব্বাস ও বাবু। পরে গড়ে তোলেন সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচার চক্র। পদ্মা সেতুর যেই রেল লাইনের যেই কাজটা চলছে সেখানে, প্লাস হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গার্মেন্টসে এখন অনেক চাইনিজ কাজ করে, তো তাদের লিঙ্ক আপেই এই কাজটা গত 7-8 বছর ধরে শুরু হয়, এবং এই 7-8 বছরে প্রায় অর্ধশতাধিক মেয়ে এই পন্থায় দেশ ত্যাগ করে অথবা দেশ থেকে তাদেরকে পাচার করা হয়। এম্বাসি, ইমিগ্রেশন, কাজী অফিস সহ বিভিন্ন জায়গার অসাধু কর্মকর্তারা এ কাজে জড়িত। অভিযুক্ত ভুক্তভোগীদের এনে নিজের বোনের পরিচয়ে এনআইডি ও পাসপোর্ট তৈরি করে দিতেন। এমনকি বিয়ের নাটকে নিজে সাজতেন অভিভাবক। আরও 4 থেকে 5টি চীনা চক্র নারী পাচারের সঙ্গে জড়িত উল্লেখ করে র্যাব জানায় তাদের গ্রেফতারে অভিযান চলছে। এই যে ভিকটিমটা আছে তার কোনো এনআইডি ছিল না, সে একটা ভুয়া এনআইডি বানিয়ে দিয়েছে। ওই এনআইডি দিয়ে পাসপোর্ট করা হয়েছে, ওই পাসপোর্ট দিয়ে আবার ম্যারেজ সার্টিফিকেট বানানো হয়েছে। ভিসা পাই তো টাইম বেশি দিন লাগে না, 2-4 দিনের মধ্যে ভিসা পেয়ে যায়। ইমিগ্রেশনও ওদের ক্লিয়ার করা, ইমিগ্রেশন দিয়ে তারা বের হয়ে যেতে পারে, যেহেতু স্পাউস ভিসা। সো ডকুমেন্টেশনগুলো ওরা এখানে একদম পুরো একটা চ্যানেলাইজ সিস্টেমের মাধ্যমে করে নিয়েছে। পাচার থেকে বাঁচতে সামাজিক মাধ্যমে পরিচিত হয়ে প্রলোভনে পা দেয়া থেকে বিরত থাকার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যেমনটি আমরা দেখছিলাম প্রতিবেদনে, এটি একেবারেই সুপরিকল্পিতভাবে গড়ে ওঠা একটি চক্র, যে চক্রটি একেবারেই প্রান্তিক লেভেল থেকে যারা বিভিন্নভাবে বিভিন্ন কাজে নিজেদেরকে লিপ্ত করে রেখেছেন, বিশেষ করে পার্লারে, টেইলার্সে, এ ধরনের জায়গায় যারা কাজ করেন এবং দেখতে স্মার্ট, বা যাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট আছে, বিশেষ করে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই ধরনের অ্যাকাউন্ট যারা পরিচালনা করেন, তাদেরকে তারা টার্গেট করে। যারা এইসব জায়গায় বিচরণ থাকে বা যারা ভিডিও আপলোড করেন, এইসব দেখে চক্রের সদস্যরা প্রথমে তাদের টার্গেট করে, এর পরবর্তীতে তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখায়। আমরা একটু ভিডিও ফুটেজ দেখতে চাই। যারা তাদের এই চক্রের খপ্পরে পড়ে তাদেরকে তারা
এই যে এটি একটি উত্তরার রেস্টুরেন্ট, একজন চীনা নাগরিকের সাথে আরেকজন ভুক্তভোগী, সে মূলত তাকে এরকম টিকটকে তার সাথে পরিচয় হওয়ার পরে তাকে উত্তরায় আনা হয়। আনা হওয়ার পরে তাকে বলা হয় যে তাকে পাসপোর্ট দেওয়া হবে, দেওয়ার পরে তার ভিসা তৈরি করা হবে। এ ধরনের নানা প্রলোভন দেখানোর পরে যেটা বলে যে যেহেতু ভিসা পাওয়ার জন্য সহজে দিবে না, সে কারণে এই যে যেই দৃশ্যগুলো এখন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিয়ের দৃশ্য। একটা নাটক সাজিয়েছে যে বিয়ে করার জন্য যে সকল প্রক্রিয়াগুলো তারা দরকার হয় সেই প্রক্রিয়াটি তারা করে। এখন যেই দুইজন ভিকটিমকে দেখা যাচ্ছে তার একজনের সাথে আমরা কথা বলেছি, তিনি অনেক কষ্টে দেশে ফিরে এসে মামলা করার পরে এই চক্রটি সামনে এসেছে। তারা প্রথমে রেস্টুরেন্ট নিয়ে যায়, খাওয়া দাওয়া করায়, রেস্টুরেন্টে কিছুদিন সময় অতিবাহিত করার পরে তারপরে তারা প্রস্তাব দেয় বিয়ের। এই যে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এর আগে চক্রের সদস্যরা চক্রের সদস্যদের যারা পরিবারকে তারা জানায় না, তারা যেটি করে তাদের নিজেদের বোন পরিচয় দিয়ে নিজের বাপ মায়ের নামে নিজের বাপ মা এবং সেই মেয়ের একটি ভুয়া নাম দিয়ে তারা এনআইডি প্রস্তুত করে, এরপর পাসপোর্ট তৈরি করে, এরপর তারা বিয়ের যে নাটকটি সেটি তারা সাজায় এবং সেই নাটক সাজানোর পর বিয়ের কাগজটি রেডি হয়ে গেলে তারা এম্বাসিতে গিয়ে স্পাউস ভিসার জন্য আবেদন করে। যখন তারা স্পাউস ভিসাটি পেয়ে যায় তার 2 থেকে 3 দিনের মধ্যেই তারা সেখান থেকে খুবই স্বাচ্ছন্দ্যভাবে বিভিন্ন ইমিগ্রেশন থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো আছে সবগুলো অনায়াসে পার হয়ে তারা চীনে চলে যায়। যখন তারা চীনে যেয়ে পৌঁছায় তখনই আসলে তারা বুঝতে পারে যে আসলে এই যে তাদের সাথে পরিচয় হওয়ার পর থেকে চীনে আসা পর্যন্ত যেই কয়টা দিন তাদের সাথে অতিবাহিত করেছে, তাদের যেরকম আশ্বাস দিয়েছে, যত ভালো ব্যবহার তাদের সাথে করেছে, চীনে নামার পরেই তারা বুঝতে পারে যে এটা আসলে এতদিন ধরে তাদের সাথে সবই ছিল প্রতারণা এবং তাদেরকে বিভিন্ন জায়গায় একসাথে 3 থেকে 4 জন করে নারী তারা এভাবে নিয়ে যাওয়ার পরে তারা সেখানে নিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠিয়ে দেয় এবং সেখানে তাদের সেফ হাউস আছে, সেফ হাউসে তাদের এই মেয়েদেরকে রাখে এবং বিভিন্ন চীনা নাগরিক যারা আছে তাদের কাছে টাকার বিনিময়ে তাদেরকে ভাড়া দেয় এবং যারাই এই কাজ করতে অস্বীকৃতি জানায় তাদেরই মূলত তারা এই যে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়। এবং বারবারও একটি জিনিস বারবার তারা বলেছে যে তাদেরকে যখনই কেউ তাদের কথা মতো চলতে দ্বিধাদ্বন্দ্ব করেছে, তাদের শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন সহ শুরু করে বাসায় আগুন দিয়েছে, যে কক্ষটিতে সে থাকে সেই কক্ষে আগুন ধরিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং যে ভিকটিমটির সাথে আমরা কথা বলছিলাম তার খালাতো বোন এখনও সেখানে আছে, তার এর প্রলোভনে পড়েই সে আসলে এই রাস্তায় এসেছিল এবং সেও বুঝতে পারেনি। পরবর্তীতে সে এখনও চীনে আটকা আছে এবং সর্বশেষ সে নিজেকে বাঁচানোর জন্য তার যে ফ্ল্যাটে রাখা হয়েছিল সেই ফ্ল্যাটে আগুন ধরিয়ে দেয় বাইরে থেকে দরজা লাগিয়ে। পরবর্তীতে সে জীবন বাঁচানোর জন্য সে জানালা দিয়ে নিচে লাফ দিয়ে তার পায়ে সে ইনজুর্ড হয়, এখন সে হাসপাতালে ভর্তি। তাকেও বারবার তাকে নিয়ে আসার জন্য তারা যোগাযোগ করছে। র্যাবও বলেছে এই মামলাটি সিআইডিতে স্থানান্তর হয়েছে। সিআইডির মাধ্যমে তারা যেটি করবে যে এই যে তাদের যে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি সেটি তারা শুরু করবে। আমরা আরও কিছু গ্রাফিক্স আমাদের কাছে আছে সেগুলো একটু দেখতে চাই। এই যে গ্রাফিক্সগুলো আছে, এই যে এক একটি নারী যাদের দেখা যাচ্ছে প্রত্যেকটি এখানে ভিকটিম, যাদেরকে তারা এই যে বিভিন্ন জায়গায় উত্তরার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তারা বিভিন্ন রেস্টুরেন্টে, প্রত্যেকটি আলাদা আলাদা রেস্টুরেন্ট, তারা অন্য কোনো রেস্টুরেন্টে যায় না যেখানে চীনা নাগরিকদের চলাফেরা বেশি, সেই রেস্টুরেন্টগুলোতেই তারা এদেরকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তারা বিভিন্ন সময় অতিবাহিত করে। পরে আস্তে আস্তে নিজেদেরকে আপন করে নেওয়ার জন্য যে প্রলোভনগুলো দেখানোর সেই প্রলোভনগুলো তারা দেখায়। আমরা এরকম প্রায় 50টির বেশি ছবি আমরা পেয়েছি, যেগুলোতে আমরা দেখেছি প্রত্যেকটি আলাদা আলাদা ভুক্তভোগী এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি আলাদা আলাদা চীনা নাগরিককে তারা এখানে হায়ার করেছে। সেক্ষেত্রে আমরা যেটি বুঝতে পারি যে এদের আসলে দুভাবে বাংলাদেশেও এই যে এই চীনা নাগরিকদের সাথে মেলামেশার একটা পরিবেশ তৈরি করে দেয় এবং এখানে যে বিয়ের নাটকটি সাজানো হয় সেই বিয়ের নাটক সাজানোর পরে তাদেরকে যখন চীনে নিয়ে যাওয়া হয় সেখানে আবার নতুন করে অন্য আরেক চীনা নাগরিকের কাছে তাদেরকে তুলে দেওয়া হয়। তো এই যে দফা তাদের এরকম হয়রানির শিকার হতে হয় এবং এই যে যারা এখানে আছে এদের বিষয়ে ভুক্তভোগী অনেকজনের নাম বলেছে, মামলার এজাহারে অনেকের নাম নেই এবং তারা বলেছে যে এই ছবিগুলো দেখে এই নারীদের সাথে কি চুক্তি হয়েছিল বা কি কথা হয়েছিল বা এদেরকে কে এদের সাথে পরিচয় করে দিয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশের 2 জন চীনা নাগরিকের নাম এসেছে এই তদন্তে এবং তারা চেষ্টা করবে যে এই যে এরা যারা আছে তাদের সম্পৃক্ততা কিভাবে আনা যায় সেটি বের করার জন্য। আমরা আরও একটি গ্রাফিক্স আছে আমাদের কাছে, সেটি যদি একটু দেখতে চাই। এই যে এই কাগজটি দেখে যে কেউ আসলে বিভ্রান্ত হবে যে এটি আসলে কিভাবে নকল হতে পারে। সব ধরনের সিল, সব ধরনের স্বাক্ষর, একেবারে হুবহু যেই কথাগুলো থাকা দরকার একজন বিয়ের পর যেই বিষয়গুলো থাকা দরকার একদম প্রত্যেকটি তথ্যই কিন্তু এখানে লিপিবদ্ধ করা আছে এবং তারা বারবারও যেটি বলেছে যে এই তথ্যগুলো তারা একেবারে সঠিক
পথে, অর্থাৎ কাজী অফিসে তারা টাকা খাইয়েছে, কাজী অফিসে টাকা খেয়ে তাদের যে কাগজপত্র যেভাবে করতে হয়, এনআইডির জন্য এনআইডি অফিসে, পাসপোর্টের জন্য পাসপোর্ট অফিসে, সব জায়গায় তাদের একেবারে চেইন সিন্ডিকেট একেবারেই স্মুথলি তারা কাজগুলো করে আসছে। প্রত্যেকটি জায়গায় তারা গেলেই তাদের কাজ হয়ে যায় এবং পাসপোর্ট, এনআইডি, ভিসা পেতে তাদের বেগ পেতে হয় না, ইমিগ্রেশন পার হতে তাদের বেগ পেতে হয় না। আমরা জানি যে যার পাসপোর্ট একেবারে নতুন, সে যদি দেশের বাইরে যেতে চায়, সেই যেই দেশগুলোতে মানুষের সন্দেহ তৈরি হয়, তাদের কিন্তু বারবারও এই যে ইমিগ্রেশনে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু সেটি হয় না। তারা যেটি করে যে তারা বারবারও এই যে বিভিন্ন চীনা নাগরিকের মাধ্যমে এই কাজগুলো করে, যে কারণে তাদের যেই সমস্যাগুলো হওয়ার কথা সেই সমস্যাগুলো কিন্তু হয় না, অনায়াসে তারা চলে যায়। তবে এই জায়গাটি একটি বিষয় তারা বারবার বলেছে যে একটি চক্র সামনে এসেছে, এরকম বাংলাদেশে আরও 4 থেকে 5টি চক্র এখনও সক্রিয় আছে এবং তারা বিভিন্নভাবে বিচরণ আছে বিভিন্ন জায়গায়। এবং তারা যেটি বলছে যে এর আগে আমরা এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আরেকটি চক্রকে আমরা দেখেছি, এপিবিএন গ্রেফতার করেছিল এয়ারপোর্ট থেকে। সেখানে আমরা দেখেছি যে একটা তরুণীকে তারা যখন এয়ারপোর্ট দিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তরুণী নিজেকে বাঁচিয়ে এপিবিএনের কাছে আশ্রয় চেয়েছিল, তখন আমরা দেখেছি আরেকটি সিন্ডিকেটকে অ্যারেস্ট করতে। সেই সিন্ডিকেটটি নিকেতনে তাদের একটি ডুপ্লেক্স বাসা ভাড়া নিয়ে শুধুমাত্র এই কাজগুলো করতো, অথচ তারা দেখাতো যে তারা আসলে গার্মেন্টস শিল্পের সাথে তারা জড়িত, তারা তৈরি পোশাক শিল্পের সাথে জড়িত, কিন্তু আসলে পুরোটাই তাদের আসলে ছিল ফাঁদ। এবং তারা এই যে তৈরি পোশাক শিল্পের ব্যবসার আড়ালে তারা এভাবে নারীদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে, কখনো বিয়ে করে বিয়ের নাটক সাজিয়ে তাদেরকে চীনে পাঠানোর পরে এই ধরনের নাটক সাজাতে এখন যে চক্রটি আছে, এই চক্রটি তারা উত্তরায় বাসা ভাড়া নিয়ে একই স্টাইলে তারা এভাবে নারীদেরকে দিনের পর দিন পাচার করে এসেছে। এবং অবশেষে এই নারীটি যে পাচারের শিকার হয়ে অনেক কষ্ট করে দেশে ফিরে তারপরে সে সাহস করে পুলিশের কাছে এসেছে, মামলা করেছে, যে কারণে এই চক্রটি সামনে এসেছে। তো সেই ভুক্তভোগীও বলেছে কেউ যাতে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে কারো প্রলোভনে রাজি না হয়। এবং র্যাবের পক্ষ থেকেও বলা হয়েছে যে এ ধরনের কোনো তথ্য থাকলে তারা যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে, কারো প্রলোভনে পা না দেয়। এভাবে আসলে দেশের বাইরে এত সহজে যাওয়া যায় না, এটা পুরোটাই একটা নাটক, এটা একটা চক্র। সেই চক্র থেকে সবাইকে সতর্ক থাকার জন্য র্যাব আহ্বান জানিয়েছে এবং বাকি চক্রের যেই সদস্যরা আছে তাদেরকে দ্রুততম সময় আইনের আওতায় আনার জন্য তারা বদ্ধপরিকর। সিআইডি কাজ করছে, থানা পুলিশ কাজ করছে, র্যাব কাজ করছে। কোনোভাবে এই চক্র সামনে আরও বেশি নারী পাচারের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে না বলে বিশ্বাস করে আইন শৃঙ্খলা বাহিনী। তো আজকে আমরা চীনে কিভাবে নারী পাচার করা হয়, কি কি প্রলোভনে কোথা থেকে সংগ্রহ করা হয়, এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করলাম। সামনে আরও নতুন বিষয় নিয়ে অবশ্যই সামনে আসবো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।